পড়ছি অদ্বৈত মল্ল বর্মণের আরেকটি গল্প, সাগর তীর্থে। লাইট হাউস। জাহাজ ধীরে ধীরে সাগরে গিয়ে পড়ল। টের পেলুম না কখন কি করে সাগরে এসে গেছি। তীরের উপর চোখ রেখে চলছিলুম। সেই তটরেখা একসময় চোখের সামনে থেকে মিলিয়ে গেল। স্বপ্ন যেভাবে মিলিয়ে যায় তেমনি ধীরে ধীরে। যাত্রীদের দিকে তাকালে করুণা জাগে। এত বড় একটা সাগর, যার সঙ্গে মিশেছে মহাসাগর, দুনিয়ার সকল মহাসাগরের সঙ্গে যার যোগাযোগ, তার সম্বন্ধে তারা একান্তই উদাসীন। চোখ খুলে তাকাবারও যেন গরজ নেই কারো। বিরাট একখানা উপন্যাসের মতো জাহাজটা সাঁতার কেটে চলেছে। তার ভেতরে অনেক চরিত্র, অনেক চঞ্চলতা, অনেক উপাখ্যান। আপনাতে আপনি মশগুল তারা। বাইরের দিকে বড় একটা কেউ তাকায় না। তাকালেই যেন তাদের জীবনের ছন্দপতন হয়ে যাবে। উপন্যাস এগিয়ে চলেছে নিজের জোরে। ততোধিক এক বিরাট পুরুষ যেন ধ্যান স্তিমিত চোখে সেখানা পড়ে চলেছেন। তারই মনে চৌম্বক আকর্ষণে সব কয়টি চরিত্র একটি দ্বীপের লবণাক্ত জলে ধুয়ে মুছে নিত্য পরিষ্কার করা একটি ক্ষুদ্র বালুচরের দিকে নিবিষ্ট চিত্তে এগিয়ে চলেছে। সে পাঠকের যে কোনো নাম হতে পারত। পুরাণ রচয়িতা তার নাম দিয়েছেন কপিল মুনি। সাগর আমার চোখ জুড়িয়েছে, কিন্তু মনে চিন্তার উদ্রেক করেছে যারা, তারা বহু যোজন ব্যবধানে। দুইটি দ্বীপাগ্রভাগে অবস্থিত বড় বড় দুইটি লাইট হাউস। বিপুল দুর্গম ভয়াবহ সুন্দরবন তাদের হাঁটুর নিচে পড়ে আছে, আর স্পর্ধা ভরে আকাশে মাথা তুলে সাদা কালো ডেরা কাটা বিরাট দুইটি লাইট হাউস। মানুষের তৈরি, কিন্তু মানবাতীতের ইঙ্গিত নিয়ে দাঁড়িয়ে আছে। মেলায় একদিন হোগলার চালার নিচে রাত্রি যাপন করেছিল। একধারে গুটিকয় পুরুষ, অন্য ধারে ৩-৪ জন মহিলা। অনেকেই অনেকের নিকট অপরিচিত, অথচ একই চালার নিচে। বাইরের জ্যোৎস্না হোগলার ফাঁক দিয়ে ভেতরের আধার পাতলা করে দিচ্ছে। বহু যাত্রীর ছাউনি বনের ধারে। মাঝরাতে সেখান থেকে সহসা সমবেত কণ্ঠের এক আর্তনাদ ভেসে এলো। অমনি চারদিক থেকে গুঞ্জন উঠল, বুঝি বাঘ এসেছে। ধর্মবিশ্বাসীদের সংখ্যাই বেশি। তারা অনেকে বলল, বাঘ ফি বছরই আসে, মানুষও ধরে নেয় না। বাবা কপিল মুনি এই বিধান করে গেছেন, আজও তা উপেক্ষিত হয়নি। একেবারে কো এডুকেশন, কারো চোখে ঘুম নেই। এরকম পরিবেশে গল্প খুব জমল। ও হরি, কেবল বাঘের গল্প, অথচ অন্য জিনিস নিয়েও তখন গল্প চলতে পারত। বুঝলুম কপিল মুনির শাসনাধীনে এসে আমরা রসবোধ হারিয়ে বসেছি। লাইট হাউস দুটি আমার মনে বেশ রোমান্টিক পরিবেশের সৃষ্টি করেছিল। বললুম, তলায় সদর বন, দিনরাত বাঘ ভালুকের হামলা, এর ভেতর মানুষ থাকে কি করে? উত্তর দিলেন এক মহিলা, নিতান্তই দ্বীপচরের বনবাসী। কয়েকজন লোক মশাল জ্বালিয়ে ঢাকঢোল বাজিয়ে সম্বৎসরের খোরাক দিয়ে আসে। লোকগুলি সারা বছরে তাই খায়। উপরে খায়, উপরে থাকে, তলায় নামে না। বেশ তো জানেন আপনি। আপনার স্বামী বুঝি জাহাজ কোম্পানির বড় অফিসার। আপনি বুঝি সেই জাহাজে কয়েকবার আসা যাওয়া করেছেন আর লাইট হাউসগুলোকে স্টাডি করেছেন। এই কথাগুলো তাকে বলতে পারতুম, কিন্তু রাত্রিকাল বলে কথা বাড়ালাম না। মেলায় নেমে আমার এক নতুন উপলব্ধি হয়েছিল। চোখের সামনে ভেসে উঠেছিল বহু যুগ আগেকার এক দৃশ্য। সে দৃশ্য প্রাগৈতিহাসিক সময়ের। মহামুনি কপিল তখন এইখানে তপস্যা করতেন। দক্ষিণে দিক দিগন্ত প্রসারিত সীমাহীন বারিধি, অতল স্পর্শী লবণাক্ত জল এইখানে আছড়ে পড়ত। বিশাল পুরুষ কপিল কমণ্ডলু হস্তে এসে সেই জলে হস্তপদ প্রক্ষালন করতেন। তারপর তেজোদ্ভাসিত বদনমণ্ডলে তাপের কঠোরতা মাখিয়ে সগর্বে পদচারণা করে ধ্যানের আসনে গিয়ে বসতেন। সামনে সীমাহীন নীলাম্বু, পশ্চাতে গভীর গহন বনরেখা। এই অসীম নিঃসঙ্গতার মধ্যে বসে তিনি ধ্যানের গহনতায় ডুব দিতেন। দুটো একটা বাঘ গভীর বন থেকে মাঝে মাঝে জলপান করতে এসে, নোনা জলপানে তারা নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গিয়েছিল, দূরে দূরে থেকে তাকে নিরীক্ষণ করত। তারপর সভয়ে তার দিকে চাইতে চাইতে আবার বনাভ্যন্তরে প্রবেশ করত। শুনলুম সমুদ্র এখানে কোনো কালেই ঢেউ ওঠে না, আজও ওঠেনি। কোনোদিন ঢেউ হয়তো ধ্যানের ব্যাঘাত ঘটিয়েছিল। তার অলি সংকেতে একেবারেই স্তব্ধ হয়ে আছে। শোনা যায় তিনি খুব রাগী ছিলেন। তার বিদ্যুৎ নেত্র দিক দিগন্ত ভেদ করে
সাগরের একেবারে কিনারায় এসে দাঁড়াতেন না। দিগন্তের পর দিগন্ত ভেদ করে তার দৃষ্টি ক্ষিপ্র গতিতে বঙ্গোপসাগর ছাড়িয়ে ভারত মহাসাগর পর্যন্ত প্রসারিত হতো। ছোট ছোট ঢেউগুলি তার পা দুটি ধুয়ে দিত। খানিক বিলম্ব করে তিনি আবার আসনে গিয়ে বসতেন। তাকে নিয়ে এই স্বল্প পরিসর বালিময় বেলাভূমিটুকু একটি লাইট হাউসের মতোই জলজল করত। আজও দেখে মনে হলো পুণ্যার্থী মানবগণের তীর্থ সলিল উত্তরণের এ একটি লাইট হাউস। দিশেহারা, দিকহারা, কুলহারা মানুষ অনেক দুঃখ ক্লেশ ভোগ করে এখানে এসে উপস্থিত হয়। কেন? কিসের আশায়? এর জবাব দেওয়া সহজ নয়। পথে ও পথের প্রান্তে। এইবার গোড়ার কথা বলছি। সামান্য কিছু পোটলাপুটলি বেঁধে গাড়িতে চাপলুম। খুব ভিড় ছিল না। যাত্রীরা কোনো মতে একরূপ ঠাঁই করে নিয়েছিল, কিন্তু ঝামেলা বাঁধালো ডেইলি প্যাসেঞ্জারের দল। তারা আসবে ঠিক শেষ মুহূর্তে, অথচ প্রাত্যহিক অভ্যাসের ক্ষিপ্রতায় নিজের জন্য হাজার ভিড়েও জায়গা ঠিক করে নেবেই। প্রত্যেকের হাতেই একটা কিছু দ্রব্য সওদা করে এনেছে। রাতে ও প্রাতে রান্না হবে, কাল সকালে খেয়ে গাড়িতে উঠবে। ইলিশ মাছের দিনে থাকে ইলিশ মাছ। সেদিন ছিল প্রত্যেকের হাতে একজোড়া করে কপি। এদের মধ্যে এই একটা সাধারণ ধর্ম চোখে পড়ল। কারো জন্য এদের কারো সহানুভূতিও নেই, বিরাগও নেই। একজন হয়তো শতজনের বাধা নির্লিপ্তভাবে উপেক্ষা করে গাড়ির কামরায় এসে ঢুকেছে। পরের জন ঢোকবার সময় সেই দিল প্রথমে বাধা, অথচ সে বাধা উপেক্ষা করে শেষের জন ঢুকে যেতেই যেই তার পাশে বসল, অমনি দুজনের মাঝে জমে গেল হৃদ্যতার আলাপ। তারপর যেই তৃতীয় জন ঢুকতে পা দিয়েছে, অমনি দুজনাতে মিলে জায়গা নেই, অন্য গাড়িতে যান বলে প্রবল বাধা দিতে থাকে। এসব বাধা ঠেলে এক প্রৌঢ় উঠে এলো, বাধাদানকারীদের মাঝে বসে গল্প জাঁকিয়ে তুলল। কিন্তু একটু পরে যেই আরেকজন উঠতে যাবে, সে উঠে গিয়ে মারমুখ হয়ে দরজা আগলে দাঁড়ালো। গাড়ি চলার 20 মিনিটের মধ্যেই কোনো এক ছোট স্টেশনে সে নেমেও গেল, কিন্তু নেমে অন্ধকারে পা ফসকে গড়াতে গড়াতে একেবারে খানায় গিয়ে পড়ে আর কি। হাতের কপি জোড়াটি হাতছাড়া হয়ে গেল। কিন্তু তার চেয়েও বড় দুঃখ এই যে একটু আগে যারা তার সঙ্গে পরম হৃদ্যতার সঙ্গে আলাপ করছিল, তাদের সে কি হাসি! ভারী নিঃসঙ্গ মনে হলো বেচারাকে। হয়তো এরই সঙ্গে এদের কেউ কেউ একই অফিসে কলম পেশে, রেলে না হয় কোনো সদাগরি অফিসে। গাড়ি চলল। এবার কান গেল মারোয়াড়িদের কোলাহলের দিকে। কিন্তু একটা লোক তখনও হেসে চলেছে, হাসতে আর টুকরো টুকরো কথা বলছে। গোড়ার দিকটা দেখতে পাইনি মাইরি। আমি যখন চাইলুম তখন দেখি বেটা গড়াচ্ছে। যেমন কর্ম তেমন ফল। চাল মেরেছিল। বলে কিনা কপির দাম 10 আনা। আমার 6 আনারটার চাইতে কোন দিক দিয়ে ভালো বলতে পারো? যাক, কপি তো হাত থেকে খুলে গেল। চেয়ে দেখি বেটা গড়াচ্ছে আর হাত দুটো এইরকম করছে। সে রাতে ডায়মন্ড হারবারে এক বাড়িতে গিয়ে উঠলুম। আমার কেউ নয়, সহযাত্রীর আত্মীয় তারা। বাড়িটাকে মনে হলো ভয়ানক নিঃসঙ্গ। খোলা মাঠে দ্বিতল অট্টালিকা। পুরুষদের অনেকে বিদেশে চাকরি করে। যারা তা করে না তাদেরও সকাল থেকে অনেক রাত অবধি চোখে দেখবার উপায় নেই। ভোজনের আহ্বানকে উপেক্ষা করলুম। উপর থেকে দুগ্ধ ফেননিভর শয্যা এসেছিল, তার পাশে ছিন্ন কম্বলে পর্যঙ্ক রচনা করে তাকে উপেক্ষা করলুম। এইসব করে নিজেকে সেখানে অন্তত কিছুক্ষণের জন্য বেশ গুরুত্বপূর্ণ করে তুলেছিলুম। পরের দিন দুপুরের আগে গিন্নিবান্নিরা ভেতরে রান্না দেখছেন, আমার সাথীরা গিয়েছে সওদা করতে। বাইরে মিঠে রোদ, গলা সাধার মিষ্টি আওয়াজ এলো কানে। অত্যন্ত ভালো লাগছে বলেই শুনব না বলে খোলা মাঠে বেরিয়ে পড়লুম বুক ভরে অক্সিজেন নেবার জন্যে। বিদায়ের সময় গিন্নিমায়েরা বললেন, যাও বাছারা, সাগর দেখে এসোগে। সংসারের সাজ ঝামেলায় অস্থির, আমাদের আর সাগরে যাওয়া হলো না। জাহাজ ঘাটায় গিয়ে যা দেখলাম বলবার নয়। সেখানে মধ্যাহ্নের কড়া রোদ, মাথায় নিয়ে হাজার হাজার লোক পুটলা পুটলি নিয়ে চুপচাপ বসে আছে। কারো মুখে কথা নেই। স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ যুবক যুবতীতে মিলে হাজার হাজার। কতক্ষণ ধরে ঠায় বসে আছে কে জানে। যাদের রং ফর্সা, রোদে তারা তামাটে হয়ে গেছে। কালো যারা, তাদের তো কথাই নেই। কচি কচি দুধের শিশুদের মায়েরা আঁচলে ঢেকে ঢুকে কোনো মতে আতপ তাপ থেকে রক্ষা করেছে। রোদে খুদ পিপাসায় উৎকণ্ঠায় তারা প্রায় নেতিয়ে পড়ছে বললেই হয়। কয়েক ঘন্টা পরেই এখানে যে এক শোচনীয় ট্র্যাজেডি ঘটে যাবে, তারা কি তা জানতো? জানতো কি যে শিশুর মুখে রোদ লাগছে বলে মা আঁচলের আড়াল দিচ্ছে, সে শিশু শত শত মানুষের সঙ্গে, মার সঙ্গে
মার প্রতিবেশীদের সঙ্গে জেটির তলায় পড়ে পিষে যাবে? যে পল্লীবাসী নিজের ঘরের ও পরের ঘরের মেয়ের দঙ্গল নিয়ে সতর্ক দৃষ্টি রেখে রেখে এগুচ্ছিল পাছে কেউ হারিয়ে যায়, স্বপ্নেও কি ভাবতে পারছিল সে হয়তো সব কয়জনাই তার হারিয়ে যাবে চিরদিনের জন্যে, অথবা সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে? কে হারালো, কে থাকলো হিসেব নেবার জন্য আর সে আসবে না? মানুষের প্রাণ যে কত সহজে, কত অবলীলাক্রমে, কত মর্মান্তিক রকম বেঘরে শেষ হয়ে যেতে পারে তারই রক্তমাখা গোটা একটা অঙ্কের অভিনয় দেখা গিয়েছিল সেদিন ডায়মন্ড হারবারের জাহাজ ঘাটায়। যারা বাখারির মতো সরু লিকলিকে কেরোসিন কাঠের চিলতার রেলিং দিয়ে জেটি বেঁধে দিয়েছে, তারাও ভাবেনি এ জেটি ভেঙে নরমেধ যজ্ঞের অনুষ্ঠান হবে। শোনা যায় যারা জেটির উপর অবরোধ রচনা করে টিকিট চেক করবার চেষ্টা করেছিল, তারাও ভাবেনি জনতা বাধা পেয়ে ফুলে উঠবে, ফেঁপে উঠবে, আর নিরুপায় জেটিখানা ভেঙে গিয়ে মানুষের আশু মৃত্যুর পথ করে দেবে। যে নরস্রোত উপর থেকে জেটির সংকীর্ণ নালা বেয়ে নেমে আসছিল, তারাও ভাবেনি তারা কোথায় যাচ্ছে, সামনের মানুষগুলি কোথায় তলিয়ে গিয়ে তাদের জন্য জায়গা করে দিচ্ছে। কি যে হচ্ছে বা হতে চলেছে কেউ তা ভাবতে পারেনি। অদূর ভবিষ্যৎ সম্বন্ধে এই না ভাবতে পারার অন্ধতাই এতগুলো লোকের মৃত্যুর কারণ হয়ে দেখা দিয়েছে সন্দেহ নেই। দুর্ঘটনার কয়েক ঘন্টা আগে বোটে চড়ে বসেছিলুম বলে নিজে মারা পড়িনি। জাহাজে উঠলুম। বিকানির থেকে এসেছেন এক প্রৌঢ়া মহিলা, ভালো হিন্দি জানি না, তবু তার সঙ্গে আলাপ জমতে দেরি হয়নি। আলাপে আন্তরিকতা থাকলে ভাষায় দখল বেদখলের কথা মুখ্য হয়ে ওঠে না, তা বুঝতে পারলুম সেই মহিলাটির সঙ্গে আলাপ করেই। দূর পথের বিঘ্ন সংকুল যাত্রা বলেই বোধহয় যাত্রীরা অচেনা অজানা হয়েও পরস্পরকে আপন করতে চায়। জাহাজ তখনও ছাড়েনি। একটি বাঙালি স্ত্রীলোক হুমড়ি খেয়ে এসে পড়ল, আর পাগলের মতো বলতে লাগলো, আমার সব গেছে গো, আমার সব গেছে, কেউ বেঁচে নেই। তাড়াতাড়ি উঠতে যাচ্ছি, এমন সময় বিকানিরের মহিলাটি দুই হাতে আমার একখানা হাত সাপটে ধরে বললেন, মত যাইয়ে ভাইয়া, মত যাইয়ে। দেখি তার মুখে মিনতি এবং চোখে জল। এ জিনিস বাঙালি মেয়েরই একচেটিয়া বলে জানতুম। হাত ছাড়িয়ে উঠতে যাচ্ছিলাম, এমন সময় উড়ে মতো একটা লোককে বলতে শোনা গেল, কেউ মরেনি, সব বেঁচে আছে। হায়, তখন কি আর জানতুম যাদের পেছনে রেখে জাহাজে চড়েছি তাদের বহুজনের যাত্রা এখানেই ফুরিয়ে গেছে। জাহাজ ভাসল, সাগরের আকাঙ্ক্ষা নিয়ে আমরা বসে আছি জাহাজে, পশ্চাতে পড়ে আছে বহু লোকের রক্তে রঞ্জিত একটা বেদনার স্বাক্ষর। মেলায় শেষ রাত্রিতে জাহাজ সাগর দ্বীপে গিয়ে নোঙর করল। পরের দিন সকালে নৌকোয় করে জাহাজ থেকে তীরে গিয়ে নামলাম। মারোয়ারি বৌঝি ও গিন্নিমায়েরা নৌকায় উঠে তীরের প্রতি দৃষ্টি রেখে করতালি দিয়ে গাইছে, গোপাল হরে গোবিন্দ হরে। একখানা নৌকোয় দেখলুম বিকানিরের সেই মহিলাটি উঠেছেন। আমাকে দেখতে পেয়ে হাত তুলে নমস্কার করলেন। আমি হিন্দি করে বললাম, মেলামে মোলাকাত হো জায়গা। কিন্তু তা আর হয়নি। সাগরের কিনারা দেখে চোখ জুড়ালো। সত্যি এ আভাতিবেলা লবণাম্বুর আসে। নৌকা থেকে নামবার সময় জনৈক স্বেচ্ছাসেবকের মুখে অনুযোগ শুনতে পেলুম, এতগুলো পুলিশ এখানে পাঠানো হলো, ওরা কেবল গুঁতোবার বেলাতেই এগিয়ে আসে, শ্রমসাধ্য বা দায়িত্বপূর্ণ কোনো কাজের বেলা ওদের পাওয়া যায় না। এরকম অভিযোগের একটি প্রমাণ পাওয়া গিয়েছিল পরে। মেলা ভেঙে যাওয়ার পর শেষ দিনের মার্তাবান জাহাজে করে স্বেচ্ছাসেবক ও পুলিশ বাহিনী যখন ফিরে আসছিল, তখন পুলিশেরা ধরে প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবককে ঠেঙিয়েছিল। সেবার কাজে এসেও তারা জুলুম ছাড়তে পারে না, তাই দেখে মনে হয় এদেশের পুলিশ কোনো কালে মানুষ হতে পারবে না। এত দূর থেকে এসে সাগর দ্বীপের মেলায় যা অবস্থা দেখলুম, তাতে মনে খুব দুঃখ হলো। দেখলুম সরকারি হস্তক্ষেপে জায়গাটির যথেষ্ট মর্যাদাহানি ঘটানো হয়েছে। গ্রামোফোন রেকর্ডে বাজছে নানা রকম খোশামুদে গান। একটা সরকারি পাবলিসিটি দপ্তরও খোলা হয়েছে। কয়েক বছর থেকে দেখছি সরকার পাবলিসিটির জন্য মেলা ইত্যাদিকে কাজে লাগাচ্ছেন। সেখানে সরকারি কেরামতির নানা পরিচয় সঞ্চয়ের আশায় এখানে এসে থাকে। এখানে এরকম বিলাসিতার আমেজ তাদের কৃচ্ছতার ওপর মোজ ধরিয়ে দেবে নাকি? তাতে আমোদ হতে পারে, কিন্তু তীর্থে আসার উদ্দেশ্যকে মাটি করে দেওয়া হয়। এবার যা ব্যাপার দেখলুম, তাতে মনে হয় আগামীতে এখানে যাত্রীদের মনোরঞ্জনার্থে দুই একটি সিনেমা ট্রকির আমদানি হওয়াও অসম্ভব কিছু নয়। আমার মতে তীর্থস্থানের দুর্গমতাকে, তার কৃচ্ছসাধ্যতাকে এভাবে পঙ্কিল করে দেওয়া কোনো ক্রমেই উচিত নয়। বিশেষ করে এই স্থানে আমোদ প্রমোদের আমদানি একান্তই গর্হিত।
আরেক কেরামতি দেখলুম এবারে সেখানে। মেলার জায়গাটাকে কাশী, বৃন্দাবন, মথুরা, প্রয়াগ প্রভৃতি তীর্থের নামে ভাগ করে সাইনবোর্ড দেওয়া হয়েছে। এখানে এলে সর্বতীর্থের ফল লাভ হয়, এইটি বোঝানোই কি এর উদ্দেশ্য? যাত্রীদের এভাবে বোকা বানানোর চেষ্টা হাস্যকর নয় কি? কাশী বৃন্দাবনের পাশেই দেখলাম এক জায়গায় লেখা আছে জসিমউদ্দিন রোড। এ কি সব ধর্ম সমন্বয়ের চেষ্টা? আমার মনে হয় তীর্থক্ষেত্রে যাবার জন্য যেদিন থেকে আমরা যান্ত্রিক যানবাহন অবলম্বন করতে শিখেছি, সেই দিন থেকে তীর্থ আমাদের নিকট তাদের মাহাত্ম্য কিছু কিছু হারাতে বসেছে। যানবাহনের সুলভতার দরুন আমরা বহু সংখ্যক লোক দলে দলে যাই, দলে দলে মারা পড়ি, আর পরম প্রার্থিত দুর্লভ স্থানে উপস্থিত হয়ে দেখি যে কৃত্রিমতায় আমরা প্রাত্যহিক জীবনে অভ্যস্ত, এখানেও সেই কৃত্রিমতারই স্বাক্ষর। বিদায়ের বেলাটি বেশ মর্মস্পর্শী। মেলা ফিকে হয়ে আসছে, যাত্রীরা কতক কতক চলে যাচ্ছে, বাকি কাল যাবে। দুজন প্রৌঢ়া বিধবা আমাদের সঙ্গে আলাপ করলেন, বললেন আমাদের সঙ্গে লোকদের পরের জাহাজে আসবার কথা ছিল, আসেনি। ডায়মন্ড হারবারের খবর কিছু জানো বাবা? কত লোক মরেছে বলতে পারো? যা শুনেছিলুম জানালুম। উদ্বিগ্ন হলেন এবং ঘনিষ্ঠতা করার জন্য আমার নাম জিজ্ঞাসা করলেন, কিন্তু নাম শোনার পর তাদের উৎসাহ দমে গেল। আমার নামের দুরুচ্চারতা তাদের নিরাশ করল। তারা হয়তো চেয়েছিলেন অমিয়ভূষণ কি তপন কুমার, এমনই একটা কিছু। ছোট ছোট ঢেউ এসে তীরের বালিতে গা এলিয়ে আবার সরে যাচ্ছে। সেই বালিতে দেখলাম কয়েকজন আঙুলের ডগায় নাম লিখছে। এ লেখা কতক্ষণ থাকবে, কে পড়বে? তবু তাদের দেখা দেখি আমিও আমার নাম লিখে ফেললুম। সন্ধ্যায় মহিলারা সাগরকে বাতি দেখাচ্ছে গান গেয়ে গেয়ে। এতে বেশি উৎসাহ দেখলুম মারোয়ারি মেয়েদের। সাগরের ওপর চাঁদ উঠেছে, জাহাজ চলেছে নিস্তরঙ্গ সাগর জলে আলোড়ন তুলে। যতক্ষণ দেখা গেল মহামণি কপিলের তপস্যাভূমি চোখ ভরে দেখে নিলুম। তারপর একসময় চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল।